চট্টগ্রামের হিজরা খালে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি এখনো। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল মা দাদি। এখানে পানি ছিল, দেখতে পারেন এই রাস্তাটা প্রপারলি। যাওয়ার সময় উল্টে পড়ে গেছে। একটা রিক্সা পড়ে গেছিল, ওখানে দুইটা মহিলা ছিল, একটা ছোট বাচ্চা ছিল। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ এনসিপির বিরুদ্ধে। অস্বীকার করলেন দুই নেতা, বললেন সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়। দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচনও হবে না। কিছুতেই কমছে না চালের বাজারে অস্থিরতা। মাসের ব্যবধানে মোটা চাল কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 15 টাকা পর্যন্ত বেশিতে। তদারকির তাগিদ। কঠিনভাবে তদারকি করলে তো ভালো হয় আর কি, জনসাধারণের জন্য, আমাদের জন্য ভালো হয়। সব বাজার মোটামুটি বাজার সব মোটামুটি ঠিক হয়েছে, শৈলীর বাজারটা সেটিং হয়নি। তারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য এটা একটু সমস্যা হচ্ছে আর কি। নেত্রকোনার হাওড়াঞ্চলে আতঙ্কের আরেক নাম বজ্রপাত। ধান কাটতে মাঠে যেতেও ভয় পাচ্ছে কৃষক। দুর্যোগ থেকে রক্ষায় আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি। নোয়াখালীতে নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। যাত্রী তুলে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব। ঘটছে শ্লীলতাহানির মতো অঘটনাও। আমি যে রাস্তায় দিনের বেলা বেরোই, আমার এখনো হাত পা কাঁপে। আমি সিএনজি দেখলে দাঁড়ায় থাকি। থেকে স্কুলে আসা বন্ধ করে দিছে, এই যে সড়ক নিরাপত্তা নাই। ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। লক্ষ্মীপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগের অনুমোদন না থাকলেও কর্তৃপক্ষ নিশ্চুপ। না না না, কিছু লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না ভাই, ভাই প্লিজ। আমরা 2000 বছর ধরে দুজিয়াংয়ান সেচ ব্যবস্থার মাধ্যমে চীনের চেংদু শহরে চলছে পানি সরবরাহ। প্রতি বছর বাঁধের সক্ষমতা ও প্রকৌশল দক্ষতা দেখতে যান বহু পর্যটক। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে চকবাজার এলাকায় হিজরা খালে পড়ে নিখোঁজ 6 মাসের শিশু সেহরিসের এখনও সন্ধান মেলেনি। শুক্রবার রাত 8টার দিকে বন্দরনগরীর কার্পাস গোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে যাত্রীসহ খালে পড়ে যায়। মা, দাদি ও রিকশা চালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে ছোট্ট সেহরিস। 6 মাস বয়সী শিশু সেহরিসকে খুঁজতেই এমন তৎপরতা। শুক্রবার রাত 8টায় চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। রিকশাসহ পড়ে যান শিশুটির মা, দাদিও। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকে পড়েন শিশুটির মা ও দাদি। পরে ব্রিজের উপরের স্ল্যাব তুলে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। রিক্সার নিচে ভাড়া করছে, ভাড়া করে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওই রিক্সাওয়ালার তো খেয়াল ছিল না, কারণ এখানে পানি ছিল, দেখতে পারেন এই রাস্তাটা প্রপারলি। যাওয়ার সময় উল্টে পড়ে গেছে। এখানে একটা রিক্সা পড়ে গেছিল, ওখানে দুইটা মহিলা ছিল, একটা ছোট বাচ্চা ছিল। তখন আমরা এখানে চেক করলাম, হাতে যতটুকু পারছি। দেখার পরে আমি ওই পাশে গেছিলাম, রাস্তায় মাঝখানে যে স্ল্যাব ছিল ওই স্ল্যাব উল্টাইছে। আমরা ওখান থেকে দুইটা মহিলা আমরা উদ্ধার করতে পারছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। শিশুটিকে উদ্ধারে কাজ করছে 4 সদস্যের ডুবুরি দল। অবস্টাকলগুলো সরানোর জন্য সেখানে পলিথিন, ককশিট, বিভিন্ন ধরনের ভাবে উপরের স্তরটা খুবই, যেখানে আমার ডুবুরি মুভ করতে পারতেছে না। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশনও। উদ্ধার তৎপরতা তদারকি করছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গাড়ি ওই যে স্রোতের মধ্যে রিক্সাটা উল্টে গিয়ে এখানে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর তাদের ওই যে মা, বাবা এবং রিক্সাওয়ালা ওইখান থেকে উদ্ধার করলো। আর বাচ্চাটাকে এখনো মিসিং। তো আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও পুলিশ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয়, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে 5 বছর
ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে। তবে সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্কার ও বিচারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগও অবশ্য তারা অস্বীকার করেছেন। এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির সাথে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে? ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা ২৬ জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর। রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত আমরা বলেছি। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে, এছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জনপ্রশাসন সংস্কারের কথা আসে না, যখন পুলিশ সংস্কারের কথা আসে না, যখন নির্বাচন কমিশন সংস্কারের কথা আসে না, এইগুলো সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচনও হবে না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে, এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা। যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিষয়ে তার দাবি অবশ্যই জানাতে পারেন, কিন্তু সে দাবি কতটুকু গ্রহণযোগ্য হলো, জনগণের মাঝে কতটা সাড়া ফেলতে পারলো, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায়, তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশে স্বৈরতন্ত্র, বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে। সংস্কারের বিষয়ে, বিচারের দৃশ্যমানতার বিষয়ে যদি বিএনপির তরফ থেকে ঐক্যমতের বিষয়টা না আসে, শুধুমাত্র নির্বাচনের প্রসঙ্গ আসে, খুব সম্ভবত জনগণের পক্ষ থেকে বিএনপি তাদের আন্দোলনে সাড়া পাবে না। ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয়, সেটা দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে। বিএনপি যেটা চাচ্ছে সেটা আসলে রোড ম্যাপ না, এটা আসলে ডেডলাইন, যে আপনি কবে তারিখ বলতে হবে, অমুক দিন নির্বাচন হবে, কিন্তু এটা তো আপনার ৮-৯ মাস আগে বলা যায় না। বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার মানে দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডাটাকে গুরুত্ব দিচ্ছে, এরকম আমাদের কাছে কখনোই মনে হয় নাই। নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো পক্ষ। এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেইনে রসদ যোগাচ্ছে? ইউনূস সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই, বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন। আমাদের দিক থেকে এরকম ৫ বছর আমরা মনে করি না যে দরকার আছে। এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক, সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য। অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী ২ সহযোদ্ধা, তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কারো প্রতি সরকারের পক্ষ থেকে কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনাও ঘটেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিস্সাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন। সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। বিএনপি এবং জামাত সবাই এই উদার গণতান্ত্রিক পরিবেশে সরকারের আনুকূল্যের মধ্য দিয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। কোনো আনুকূল্য না, বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রশাসন পরিষ্কারভাবে ৯০% ক্ষেত্রে বিএনপির মানে গ্রিপে চলে গেছে, 10% ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রিপে চলে গেছে। আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে, এর বাইরে কিছু না। প্রশাসনের সাথে বিএনপির একটা অসম্ভব রকমের দহরম মহরম, এবং বিএনপির পছন্দের লোকজনই আসলে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছে। আমরা আনুকূল্য পাচ্ছি, এটা খুবই ভুল কথা। বিএনপির কথায় জুলাই প্রোক্লেমেশন হয় নাই, বিএনপির কথায় সংবিধান বাতিল হয় নাই, বিএনপির কথায় রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, তাহলে আসলে আনুকূল্যটা তো বিএনপি পাচ্ছে। শীর্ষ নেতারা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি, কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অস্থিরতা কমছে না চালের বাজারে। দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে এই নিত্যপণ্যের বাজার। মাসের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা, আর চিকন চালে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বেশি হাত বদলে সব স্তরে দাম বাড়ছে। মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটে দাম বাড়ছে এমন অভিমত পাইকারি ব্যবসায়ীদের। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের জোর তদারকি না থাকায় দাম অসহনীয় হয়ে উঠছে।
দামের উত্তাপে পুড়ছে চালের বাজার। মোটা চিকন সব ধরনের চালের দাম এখন ঊর্ধ্বমুখী। সবচেয়ে কম দামি 1 কেজি মোটা চাল কিনতেও গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। 65 থেকে 70 টাকা কেজি নিচে মিলছে না মাঝারি মানের চাল। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেটের। কয়েক সপ্তাহ আগে 70 থেকে 75 টাকা কেজির মিনিকেটের জন্য এখন দিতে হবে 85 থেকে 90 টাকা। চালের দর নিয়ন্ত্রণে প্রশাসনের জোর তদারকির দাবি ক্রেতাদের। অসুস্থ এটা বলার মতো না, এটা মানে মানুষ কিন্তু সব বাজার মোটামুটি বাজার সব মোটামুটি ঠিক হয়েছে। সলিড বাজারটা সেটিং হয়নি, চাউলের বাজারটা অস্থির বাজার, অস্থির বাড়তেছে শুধু কমতেছে না। হচ্ছে না। উচ্চবিত্তদের জন্য তো কোনো সমস্যা নাই, 200 টাকা কেজি হলেও সমস্যা নাই। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এটা একটু সমস্যা হচ্ছে আর কি। আরও একটু কঠিনভাবে তরকারি করলে তো ভালো হয় আর কি, জনসাধারণের জন্য আমাদের জন্য ভালো হয় আর কি। প্রতি বছর মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটের জন্য দাম কিছুটা বাড়লেও এত অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই, এমন অভিমত খুচরা বিক্রেতাদের। মিলার, পাইকার, খুচরা সব স্তরেই হাত বদলে দাম বাড়ছে। 28 চাল যেটা বেচা আমরা 50 থেকে 52 টাকা, সে 28 বর্তমানে বেশি আমরা 60 টাকা। দেশে পর্যাপ্ত ধান চাউল আছে, সরকার বাইরে থেকে আমদানি করছে, বাড়ার তো কোনো প্রশ্ন ওঠে না থাকতো তাহলে কথা আছে, তারা বলে ধানের দাম বেশি। চালের দাম বেড়ে গেছে, মিনিকেট চাল এখন আর নেই। এখন সামনে নতুন সিজন, এই অল্প কয়েকদিনে নতুন সিজন আসলে হয়তো চালের দামটা কিছুটা কমবে আশাবাদী। বাজারে সরবরাহে কোনো সংকট নেই, বেশি দাম দিলে যত খুশি চাল সরবরাহ করছেন মিলাররা। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুদ এখন গুটি কয়েক কোম্পানির হাতে। তাদের কারসাজিতেই বাজার অস্থির হচ্ছে। 26 বছরের সাইডে ব্যবসা করি, রোজা থেকে কিন্তু কখনো চালের দাম বাড়ায় না। এই কিস্তি কিন্তু যে কর্পোরেট কোম্পানিরা মেলারা সিন্ডিকেট করে কিন্তু চালের দাম বাড়ায় নিচ্ছে। রোজার মধ্যে 2 দফা চালের দাম বাড়ছে, বাড়িয়া মনে করেন যে মিনিকেট 70 থেকে 72 টাকা ছিল, ওই মিনিকেট লাস্ট পর্যন্ত 85 থেকে 90 টাকা পর্যন্ত হয়েছে। তার মানে কেজিতে মনে করেন 10 থেকে 15 টাকা বা 20 টাকা করিয়া বৃদ্ধি নিচ্ছে মিনিকেটটা। বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাজারে পুরোদমে আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে, আর এর প্রভাবেই বাড়ছে দাম। এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 55 টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। 30 টাকা কেজি কয়দিন কিনলাম, আজকে 50 টাকা কেজি। আমরা গরিব মানুষ, আমরা অত দাম দিয়ে খেতে পারি? দাম কম হলে আমাদের ভালো হয়, আমরা তো দিন খায়। যারা স্বল্প আয়ের মানুষ তারা বিশেষ করে একেবারেই হতাশ হয়ে গেছে, তারা দিন আনে দিন খায়, তারা কি করবে? দোকানিরা বলছেন, পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়াতে সরবরাহ কিছুটা কমেছে, আর এরই প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন 3 থেকে 5 ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে মাত্র 1 থেকে 2 ট্রাক। আমদানি কম থাকার কারণে পেঁয়াজের দামটা এই ঊর্ধ্বমুখী। এই পেঁয়াজের দামটা আবার স্বাভাবিক আসবে যদি আপনার ভারত থেকে পেঁয়াজ আবার আমদানি শুরু হয়। গেল সপ্তাহে মোকামে প্রতি মন পেঁয়াজ 1200 থেকে 1400 টাকায় বিক্রি হলেও এখন তা হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে। 1500-1200 টাকা মন পেঁয়াজ কিনতাম, ওই পেঁয়াজটা আমরা এখন কিনতেছি 1800-1900 টাকা মন। আমরা বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করতেছি। স্থানীয় বাজারে পেঁয়াজের দর কমে যাওয়াতে ব্যবসায়ীরা আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার আবারও অস্থির। দাম বৃদ্ধির পরও বাজারে কাটেনি ভোজ্য তেলের সংকট। চাল, পেঁয়াজ সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে বিপাকে সীমিত আয়ের মানুষ। এই জন্য তদারকি ঘাটতিকেই দুষছেন তারা। দাম বাড়ানোর ক্ষেত্র তৈরি করতে মাস 2 আগে থেকেই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। সম্প্রতি প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণের পরও কাটেনি সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন বিক্রেতারা। তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। সোয়াবিন তেল না পাওয়াতে ক্যানোলা নামে একটা তেল নিছি, ওই কেজি সোয়াবিন তেল 82 টাকা করে মেলার থেকে, আজকে বলতেছে 190 টাকা। তো গুম গেলে একরকম, সেতনের একরকম। এসআর এসে আমাদের থেকে অর্ডার নেওয়ার পর আমাদেরকে মাল দেয় নাই। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝও। সপ্তাহখানেক আগেও 45 থেকে 50 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দাম এখন 55 থেকে 60 টাকা। এক লাফে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় বিস্মিত ক্রেতারা।
12 টাকা বাড়ছে প্রতি কেজি। এটা আপনার 2-3 দিনের মধ্যে আপনি এটা আপডেট ইম্পোর্ট করতেছে বা ইয়া থেকে আনছে পাইকারি, এখান থেকে দাম বেশি এটা বলতেছে। রোজাতেও 40-45 করে কিনছি, কিন্তু রোজার পরে এখনই বেড়ে গেল 15 টাকা 20 টাকা। স্বস্তি নেই চালের বাজারেও। সব ধরনের চালে বস্তায় বেড়েছে 150 থেকে 500 টাকা পর্যন্ত। বিপাকে সীমিত আয়ের মানুষ। আমি নিচ্ছি যে রজনীগন্ধা, এটা আসছিল যে আগে 2000 টাকা 1900 টাকা ছিল, 1800 টাকা ছিল, তো এখন 2120 টাকা বলে, 2150 টাকাও বলে। মশলা যেটা এটা 62 টাকা 60 টাকা বিক্রি করে, আগে 50, 55, 52 এরকম বিক্রি করতো। আতলি থেকে কিনি আমরা, খাতুন থেকে, ওরা বলতেছে মিল ওখান থেকে রেট বেশি, গাড়ি ভাড়া বেশি, এই ধরনের তারা দিতে চায়। মিনিকেট যেগুলো আপনার 3200 টাকা বিক্রি করছি রোজার আগে, এখন এটা 3500 টাকা 3550 টাকা। কারসাজির জন্য বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সরকারিভাবে তদারকি করতে হবে, এগুলির উপরে নজর দিতে হবে। কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে ধরতে হবে। আজ একরকম কালকে একরকম নিয়ে যায়, কোনো আমাদের এত কামাইও নাই, সব কিছু দাম দিয়ে নিতে হয়। সব জায়গায় সিন্ডিকেট ছাড়া অনেক অতই নেই, যারা মারি যে খাইতেছে, গরিবের দিকে কেউ চাইতেছে না। সাগরে মাছ ধরা বন্ধ, এই অজুহাতে সামুদ্রিক মাছের দামও চড়া, তবে শাকসবজির দাম কিছুটা স্থিতিশীল। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৈশাখে নেত্রকোনার হাওর অঞ্চলের আতঙ্কের নাম বজ্রপাত। মাঠ ভর্তি পাকা ধান, অথচ প্রাণ ভয়ে জমিতে নামেন না নেত্রকোনার কৃষকরা। গত 5 বছরে জেলায় বজ্রপাতে 49 জনের মৃত্যু হয়েছে, প্রায়শই ঘটছে হতাহতের ঘটনা। সম্প্রতি বজ্রপাতে একই দিনে 3 জনের মৃত্যুর আতঙ্ক আরও বেড়েছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ কাজে গেলেও মেঘ দেখলেই সরে পড়ছেন। হাওরের বিস্তৃত মাঠ জুড়ে হাওয়ায় দুলছে বোরো ধান। কোথাও কোথাও ফলন তুলতে শুরু করেছেন চাষিরা, তবে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক। আতঙ্ক ছড়াচ্ছে কালবৈশাখীর সাথে বজ্রপাত। আকাশে মেঘ দেখলেই ছুটে পালাচ্ছে কৃষক। একদিকে আগাম বন্যার ভয়, অন্যদিকে ঝড়বাদল। গত 15 এপ্রিল নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে 3 জন মারা গেছে। একই দিনে এমন দুর্ঘটনার পর থেকে প্রাণ সংশয়ে খেতে নামতে চাইছে না কৃষকরা। বাড়িটা তো অনেক দূর, হাওর তো অনেক দূর, কিন্তু দেখা গেছে যে একটা লোক এই বজ্রপাতের সময় যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিব অথবা কোনো জায়গায় যে গিয়ে নিরাপদ বোধ করবো, সেই জায়গায় কিন্তু আমাদের এখানে নাই। যদি একটু বৃষ্টি আসে তখনই কেউ হাওরে যায় না, মানে কারণ হলো মানুষের জীবনের তো তরণ ধান অন্য কিছু বড় না। এই যে আমরা ফাঁকনা ক্ষেত, এই ফাঁকনা ক্ষেত্রে আমরা বাড়ি থাকতে পারি না, মনে আমরা মানতে না। একটা বছর বড় আমরা ক্ষেত নিয়ে আমরা অনেক ঝুঁকি করি। সরকারি হিসাবে গত 5 বছরে জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 150 মানুষের। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। এক জায়গায় যায় যে আমরা বসবো 10-12 জন, এরকম কোনো সিস্টেম নাই, আমাদের বাড়িতে আসতে হয়। বজ্রপাতের লাগে না আমরা নিরাপদে থাকতে পারি না। আওয়ারগুলো আমরা সারা বছর একটা ফসল পাই। উঁচু যে গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, ওই সমস্ত জায়গা থেকে একটু দূরে অবস্থান করা। তারপর হচ্ছে যে বৃষ্টি যখন বেশি হয় বা বজ্রপাতের সম্ভাবনা যখন বেশি দেয়, আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আছে, কম্পিউটার যে ডিভাইস যেগুলো আছে, এগুলো যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করা, টেলিভিশনটা একটু অ্যাভয়েড করা। দুর্গম হাওরে কাজ করা কৃষক ও জেলেদের বাঁচাতে জরুরি নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা যে বজ্রপাত নিরোধক দণ্ড আছে সেগুলো এই মুহূর্তে আমাদের 12টি আছে। তো যেহেতু এখানে প্রায় আমাদের ইউনিয়ন হলো 6টা, 72টা আমাদেরই আছে, ওয়ার্ড আছে। আমি চাইবো যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই নিরোধক দণ্ড বসানো যায়। ব্রিটিশরা যখন ছিল তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব। প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র তৈরির দাবি হাওরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চীনের চেংদু শহরের দুজিয়াংয়ান সেচ ব্যবস্থা টিকে আছে 2000 বছর ধরে, যার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পানি সরবরাহ ও কৃষি জমিতে সেচ দেওয়া হয়। এই বাঁধ প্রকল্পের কারণে পুরো জনপদে বিশেষায়িত দুজিয়াং শহরটি। অনেকেই বলছেন প্রকল্পটির কাঠামোগত ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তিস্তা বাঁধ প্রকল্প এভাবে গড়ে তোলা যায়। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত।
দুজিয়াং ইয়ান সেচ ব্যবস্থা প্রাচীন চীনের প্রকৌশল কৌশলের এক বিস্ময়, যা 2000 বছরের বেশি সময় ধরে টিকে আছে। খ্রিস্টপূর্ব 256 সালে কিন রাজবংশের সময় গভর্নর লি বিং ও তার পুত্র এটি নির্মাণ করেন। এই চমৎকার ব্যবস্থা মিন নদীর বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি টেকসই সেচ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। প্রচলিত বাঁধের মতো এটি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে পানি প্রবাহকে নিয়ন্ত্রণ ও বন্টন করে। আজও এটি বিস্তীর্ণ কৃষি জমিতে পানি সরবরাহ করছে, যা এটিকে বিশ্বের প্রাচীনতম কার্যকরী সেচ ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এই দুজুয়ান এটি একটি সেচ প্রকল্প, যার মাধ্যমে এই এলাকার বিভিন্ন অঞ্চলে কৃষি ব্যবস্থাপনা আরো সহজ করার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি বিশেষ গুরুত্ব বহন করে এই এলাকার মানুষের জন্য। কেননা একটা সময় এই এলাকার মানুষ পানি বঞ্চিত ছিল, যেটি এই নদীর ব্যবস্থাপনার মাধ্যমে সহজ করা হয়েছে। এই ব্যবস্থাটি শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং চীনা উদ্ভাবনী শক্তি ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতির প্রতীক। আধুনিক বাঁধের মতো এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে না, বরং মাটির ক্ষয়রোধ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দুজিয়াং ইয়ান সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে, যারা এর টিকে থাকার সক্ষমতা ও প্রকৌশল দক্ষতা দেখতে আসেন। এর আশেপাশে মন্দির, প্রাচীন প্যাগোডা এবং মনোরম চিংচেং পর্বত এই স্থানকে আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এনে দিয়েছে। দুজিয়াং ইয়ান শুধু একটি প্রকৌশল বিস্ময় নয়, বরং টেকসই পানি ব্যবস্থাপনায় চীনের প্রাচীন জ্ঞানের এক অনন্য উদাহরণ। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে তিস্তা বাঁধ প্রকল্পেও এমন কার্যক্রম গ্রহণ করা যায় বলে অনেকেই মনে করছেন, যা স্থানীয় জনপদ ও কৃষি খাতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা যেই নদীর বাঁকটি দেখছেন, এটি ছিল প্রাকৃতিক নদী এবং এই অংশটি মনুষ্য তৈরি। ফলে দুটির মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে এই এলাকাটাই, বিশেষ করে এই চেংদু শহরকে সক্রিয় করা গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, চেংদু, সিচুয়ান, চীন। নোয়াখালীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। সর্বস্ব লুটে নিতে চক্রটি ব্যবহার করে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা। তাদের মূল টার্গেট নারী যাত্রীরা। গেল এক সপ্তাহে একাধিক লুটপাট ও শ্লীলতাহানির ঘটনার পর ভীতি ছড়িয়েছে নারী যাত্রীদের মাঝে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেশিরভাগ সিএনজি চালিত অটোরিকশাতেই নেই নম্বর প্লেট, অথচ 3 চাকার এই বাহনে আসন গুণে যাত্রী পরিবহন করা হয় অবাধে। যেহেতু নম্বর প্লেট কিংবা রেজিস্ট্রেশন নেই, ধরা পড়ার সুযোগও কম, তাই ছিনতাইকারী চক্রের পছন্দের তালিকায় এসব সিএনজি, যাদের প্রধান টার্গেট নারীরা। চালকের সাথে চক্রের কয়েকজনকে বসানো হয় যাত্রী বেশে, এরপর 2-1 উঠলে নির্জন জায়গায় নিয়ে লুটে নেওয়া হয় সব। নারী যাত্রীদের করা হয় হেনস্থা কিংবা শ্লীলতাহানি। আগে থেকে সিএনজিতে 3-4 জন যুবক থাকে, তারা নারীদেরকে টার্গেট করে। তারপরে যে নারীরা যদি সিএনজিতে ওঠে তখন তারা চিনকারি করে। উঠতে অনেক বেশি ভয় পায়। আমি যে রাস্তায় দিনের বেলায় বেরোই, আমার এখনো হাত পা কাঁপে। আমি সিএনজি দেখলে দাঁড়ায় থাকি। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে, এই যে সড়ক নিরাপত্তা নাই, দুর্ঘটনা ঘটতেছে, অনেক সিএনজিতে দুর্ঘটনা ঘটছে। গেল কয়েকদিনে এরকম একাধিক ঘটনায় আতঙ্কিত চলাচলকারী নারীরা। উদ্বেগ উৎকণ্ঠায় কমেছে ছাত্রীদের উপস্থিতি। ছিনতাই চক্রের কেউ আটক না হয় ক্ষুব্ধ তারা। প্রথম মধ্যে একটা সিএনজি দূষিতকারী, ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সিঙ্গেল যাত্রী যারা একক যাত্রী, ওদেরকে ওরা জিম্মি করে সিএনজির ভিতরে অপহরণ করে এবং ছিনতাই করে। আমাদের স্কুলে ছাত্রীরা আছে, তারা আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এখন স্কুলে উপস্থিতি কমে গেছে। এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দিবে? আমরা যখন সিএনজিতে উঠি, আমাদেরকে কি কেউ উঠায় নিয়ে দর্শন করবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। নম্বরবিহীন সিএনজির কারণে জড়িতদের ধরতে অসহায়ত্ব প্রকাশ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের থানা এলাকায় যে সিএনজিগুলো চলে ম্যাক্সিমাম হলো নাম্বারবিহীন। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ইউনো মহোদয় স্বীকার করছেন প্রায় 80%-এর কাছাকাছি বা 80%-এর উপরে সিএনজিগুলো নাম্বারবিহীন। তো নাম্বারবিহীন সিএনজিগুলো দিয়ে আমরা
অবজার্ভ করতে পারি না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। চৌরাস্তা থেকে সোনাপুর সড়কে সবচেয়ে বেশি সক্রিয় ছিনতাইকারী চক্রগুলো। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমরা দর্শক শুরুতে জানাচ্ছিলাম যে চট্টগ্রামে একটি শিশু নিখোঁজ হয়েছে খালে পড়ে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন শিকদার, যাচ্ছি তার কাছে। আলামিন, হিজড়া খালে নিখোঁজ শিশুর সন্ধান তো এখনো মেলেনি, উদ্ধার তৎপরতার বিষয়ে সবশেষ তথ্য জানাবেন। দেবাশিস, সকাল ঠিক 7:15 থেকেই বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল আমরা দেখছি সেই নিখোঁজ শিশুর সন্ধানে সেই খালটিতে তাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান চলছে। আমার ঠিক ডান পাশের কথা যদি বলতে চাই, সেখানেই দেখা যাচ্ছে তাদের যে উদ্ধারকারী দল রয়েছে তারা এখনো খালটিতে যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি যে সব মিলে 6 থেকে 7 জন প্রশিক্ষিত ডুবুরি নৌবাহিনীর তারা সেই জায়গাটিতে নেমেছিল। এখন 2 জন সেখান থেকে উঠে গেছে, আরো 5 জন তাদের যে কার্যক্রম সে কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখছি যে ডুবুরি দল তাদের যে অক্সিজেন সিলিন্ডার সাথে থাকা, সেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটু পর পরে কিন্তু ডুব দিয়ে দেখার চেষ্টা করছে যে শিশুটির আর কোথাও কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যদিও গতকাল রাত 8টার ঘটনা, এখন মিলিয়ে প্রায় 12 ঘন্টার মতো সময়। সেই সময়টিতে ধারণা করা হচ্ছে শিশুটি বেঁচে নেই, অন্তত তার মৃতদেহ যেন সেখান থেকে উদ্ধার করা যায় সেই চেষ্টাটাই কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং সেজন্য কিন্তু আমরা দেখছি যে খালটির একদম প্রথম যে অংশে যে রিকশাটি ছিল, সেই রিকশাটি যেখান থেকে পড়ে যায় তারা, সেই অংশ থেকে একদম আমরা দেখছি যে শেষ পর্যন্ত খালটিতে নৌবাহিনীর ডুবুরি দল তারা একসাথে, যেহেতু খালটির প্রস্থ আমরা বলতে পারি একটু অনেক বড় নয়, তাই আমরা দেখছি 5 থেকে 6 জন নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে তারা পাশাপাশি দাঁড়িয়ে একসাথে খুঁজে খুঁজে যাওয়ার চেষ্টা করছেন। এবং যেখান থেকে গতকালকে শেষ হয়েছিল সেখান থেকে আজকে আবার শুরু করেছেন। আমরা দেখছি যে সেই কার্যক্রম এখনো চলছে। তবে যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন 1 ঘন্টার মতো উদ্ধার কাজ তারা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তারা আসলে সেই শিশুটির কোনো সন্ধান তারা এখনো পর্যন্ত পায়নি। আমরা দেখছি যে শিশুটির বাবা এই জায়গায় উপস্থিত রয়েছে, তিনি এই নৌবাহিনী ডুবুরি সদস্যদের সাথে সাথে হাঁটছেন এবং তিনি যেটা চাইছেন যে কোনো মূল্যে তার বুকের যে সন্তান, সেই সন্তানটি যেন তারা ফিরে পায়। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। মুন্সিগঞ্জে গতকাল সংঘর্ষের ছাদ উড়ে গেলেও কয়েক কিলোমিটার বাস চালিয়ে যান বেপরোয়া এক চালক। জনরোষের মুখে এক পর্যায়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান তিনি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব। বরিশাল এক্সপ্রেসের চালক তো পলাতক, তাকে আটকের বিষয়ে পুলিশ কি বলছে? এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি? হ্যাঁ দেবাশিস, দেখুন আসলে গত বৃহস্পতিবার রাতে কিন্তু এই বাস দুর্ঘটনার কবলিত হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত প্রায় 35 ঘন্টা কেটে গেছে। তবে এখন পর্যন্ত চালক যিনি বেপরোয়া গাড়ি চালিয়েছেন তাকে কিন্তু আটক করা যায়নি বলে আমাদেরকে হাসারা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজ সকালেই আমরা কিছুক্ষণ পূর্বেও আসলে হাসারা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা সর্বশেষ যেটি নিশ্চিত করেছে সেটি হচ্ছে যে ঘটনায় হাসারা হাইওয়ে থানা পুলিশের আতাউর রহমান বাদী হয়ে, যিনি দায়িত্বরত ছিলেন ওই সড়কে, তিনি বাদী হয়ে কিন্তু সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। এবং সেই মামলায় কিন্তু চালক, সহযোগী এবং যে বাসের কর্তৃপক্ষের মালিক রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। এবং মামলার পর কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার জন্য কিন্তু তৎপরতা চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু আটক করা যায় না। এদিকে এই যে গাড়িটি যেটি বরিশালগামী ছিল, সেই গাড়িটির আসলে ফিটনেস ছিল কিনা এবং অন্যান্য যেসব সনদ দরকার সেগুলো ছিল কিনা সেগুলো
সেগুলো কিন্তু যাচাই বাছাইয়ের কার্যক্রম বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটির আসলে ফিটনেস তেমন ছিল না, যে কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনার কবলে গাড়িটিকে পড়তে হয়েছে। আর এদিকে এই ঘটনার যে 5 জন আহত হয়েছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই 4 জন আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে যিনি একটু গুরুতর আহত ছিলেন, ঢাকায় তাকে নেওয়া হয়েছিল। শাহিন নামের একজন, তাকে কিন্তু আসলে ঢাকায় এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত গাড়িটি জব্দ রয়েছে এবং যারা চালক এবং সহযোগী তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ সাকিব যুক্ত হবার জন্য। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য। ভারত ও ভুটান থেকে আসছে পাথর, দেশি পণ্য যাচ্ছে নেপালে। ব্যবসায়ীরা বলছেন প্রতিবেশী দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়েনি স্থলবন্দরটিতে, তাই অনেকটাই কেটেছে দুশ্চিন্তা। ভারত, নেপাল, ভুটানের সাথে পণ্য আমদানি রফতানি ক্ষেত্রে ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে বাংলাবান্ধা স্থলবন্দর। দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দরে বছরের প্রায় পুরোটা সময় জুড়ে থাকে পণ্যবাহী গাড়ির যাতায়াত। পার্শ্ববর্তী দেশগুলো থেকে সবচেয়ে বেশি পাথর আমদানি করা হয় বাংলাবান্ধা দিয়ে। সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের খবরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে সেই দুশ্চিন্তা কেটেছে পুরোদমে। পূর্বের নেই আমরা এক্সপোর্ট করতে পারতেছি, এক্ষেত্রে আমাদের কোনো সুবিধা নেই। আজকে আমাদের বাংলাবান্ধা দিয়ে অনেক গাড়ি এক্সপোর্ট হয়েছে। ট্রানজিট চুক্তি বাতিল করার পর আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন স্বাভাবিকভাবে আগের মতো করে আমদানি এবং রপ্তানি স্বাভাবিক আছে। ভুটান, নেপাল, বাংলাদেশের মাল সুন্দরভাবে যাওয়া আসা করছে, আনলোডিং লোডিং কোনো সমস্যা নাই। প্রতিদিনই ভারত, ভুটান থেকে পাথর আমদানির পাশাপাশি নেপালে যাচ্ছে বাংলাদেশি পণ্য। ট্রান্সশিপমেন্ট জনিত ভ্রান্তি কাটিয়ে এখন পুরোদমে কাজ করছে বন্দর সংশ্লিষ্টরা। বিগত দিনের মতো অবাধে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে বন্দরে। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ সহ আমদানি রপ্তানি কোনো প্রভাব পড়েনি। ভালোভাবে 4 দেশে আমাদের লোড আনলোড হচ্ছে। এখন নিয়মিতভাবে এক্সপোর্ট হচ্ছে আলু, পাট, ঝুট, অন্যান্য পণ্য, ঔষধ। আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবে চলছে। তা আমাদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আমরা যে তৃতীয় আরেকটি দেশে যে রপ্তানি করি সেটা হচ্ছে নেপাল। তো নেপালে আমাদের যে স্বাভাবিকভাবে যে রপ্তানি হয় এখনো পর্যন্ত সেটা চলছে, স্বাভাবিকভাবেই চলছে। ট্রান্সশিপমেন্ট একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি দেশ সরাসরি অন্য দেশে নিজেদের পণ্য পাঠাতে মাঝপথে তৃতীয় দেশের বন্দর ব্যবহার করে থাকে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল ভারত। 8 এপ্রিল দেশটির পক্ষ থেকে সেই সুবিধা বাতিল করা হয়। তবে এতে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য পাঠানোয় কোনো বিরূপ প্রভাব পড়েনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, রয়েছে আরও নানা অনিয়ম। এসব বিষয়ে তথ্য সংগ্রহে গেলে যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। ক্যামেরা দেখেই যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। নেই লাইসেন্স কিংবা অনুমোদন, দেয়া হচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, এমন অভিযোগ লক্ষ্মীপুরের কমলনগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ঘটনার সত্যতা যাচাইয়ে গেলে ঘটে এমন ঘটনা। আমার কাছে আপাতত আমার জানার মতো কিছু নাই, কারণ আমাদের কাগজপত্র যা আছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের এই ল্যাবটা ধরেন আগে কমলনগরে ছিল, ওখানে কমলনগর ডিজিটাল ল্যাব নামে চলছিল। তারপরে আমরা ওই ল্যাবটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আসছে, আসার পরে প্রাইম ডায়াগনস্টিক নামে চলতেছে। কিছুটা দূরেই আরেক ডায়াগনস্টিক সেন্টার গ্রিন লাইফ, সেখানেও একই চিত্র। শুধু কমলনগর নয়, লক্ষ্মীপুর জেলা শহরসহ বেশিরভাগ উপজেলাতেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনুমোদন নেই অনেক প্রতিষ্ঠানের, নেই প্রয়োজনীয় যন্ত্রাংশ। বড় বড় ডাক্তারদের নাম ব্যবহার করা হলেও বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে জেলায় চিকিৎসকের অবহেলায় 8 জনের মৃত্যুর অভিযোগও আছে। কাগজপত্র জমা দিচ্ছে, সবকিছু হইতে লেট হবে। ডাক্তার থেকে শুরু করে আসলে এগুলা অনেকগুলোই নেই। এরা কি জন্য কি উদ্দেশ্যে এগুলো আসলে দেয়, এটা আসলে আমরা বোধগম্য নয়। আপনি ব্যাঙের ছাতার মতো ছোট একটা দিয়ে বসে থাকবেন, কাগজপত্র থাকবে না, রুগীরা হয়রানির শিকার হবে। আপনার কাছেও যে রুগী চলে যায় আমার কাছেও আসে। তা আমি এত টাকা ইনভেস্ট করার মানে কি? আপনার কাছে কিছুই নেই, কোনো ডাক্তার নেই, সাধারণ নার্সগুলোরে নেই। এরা এগুলা যারা ক্লিন করে এদের তাই আমাদের পুশিং করা। এসব দেখার দায়িত্ব যার, সেই সিভিল সার্জন এই বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন। সে তো বললেন আমি দেখবো, তো আপনি বললেন আমি কি বক্তব্য দিব?
তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে জেলায় ১০৫টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে হাতে গোনা কয়েকটির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ওয়াহিদ কাদের মাহফুজ, আমরা তোমায় ভুলি নাই, এই স্লোগানে কুড়িগ্রামের বড়াইবাড়ি দিবস পালিত হয়েছে। শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে বড়াইবাড়ি সীমান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের স্মরণে র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তৎকালীন বিডিআরের অবসরপ্রাপ্ত ৪০ জন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বড়াইবাড়ি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়। প্রতিরোধ গড়ে তোলেন বিডিআর সদস্য ও এলাকাবাসী। নিহত হন ৩ বিডিআর জওয়ান। রূপগঞ্জের চনপাড়া সেতু সংস্কার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কয়েদপাড়া এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেতু এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডেমরা কালীগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, বালু নদের উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ, খসে পড়েছে পলেস্তারা, রয়েছে বড় দুর্ঘটনার শঙ্কা। তাই সেতু সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা না করলেও দ্রুত সমাধান চেয়েছিলেন তিনি। তবে কোনো এক পক্ষ বিষয়টি কঠিন করে তুললে সমঝোতার চেষ্টা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেন তিনি। যদিও এখনও যুদ্ধ বন্ধের ভালো সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কয়েক ঘন্টা আগেই একই সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। And you know what? Our people voted for me to get them out. They want them out very simply from having a new... গাজায় ফিলিস্তিনিদের চিহ্ন মুছে দিতে নারকীয় এক পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল। জাতিসংঘের অনুসন্ধানে উঠে আসে হামলার ভয়াবহতা। উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের, এমনকি রক্ষা পাচ্ছে না ভ্রূণ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে গাজায় এ পর্যন্ত ৪,০০০ হিমায়িত ভ্রূণ নষ্ট করেছে তেল আবিব। পাশাপাশি ঔষধ ও খাবারের সংকটে ঝুঁকিতে রয়েছে ৫০,০০০ গর্ভবতী। বাবা মার জন্য সন্তানের লাশের বোঝাকে বলা হয় পৃথিবীর সব থেকে ভারী বোঝা। গাজায় যা প্রতিদিনের দৃশ্য। উপত্যকা জুড়ে যেন নৃশংস এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে গাজার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসে নারী ও শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করছে নেতানিয়াহু বাহিনী। তাদের চলমান আগ্রাসনে নিহতের মধ্যে ১৬,০০০ শিশু, এর মধ্যে নবজাতক প্রায় ২০০। নারী ও শিশুদের হত্যার পাশাপাশি ফিলিস্তিনিদের চিহ্ন মুছে দিতে পরিকল্পিতভাবে প্রজনন স্বাস্থ্য খাতকে ধ্বংস করে চলেছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত নষ্ট করা হয়েছে উপত্যকাটির বিভিন্ন প্রসূতি হাসপাতালের সংরক্ষিত ৪,০০০ হিমায়িত ভ্রূণ। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় বন্ধ কৃত্রিম প্রজনন চিকিৎসা। পরিসংখ্যান বলছে, বর্তমানে গাজায় প্রায় ৫০,০০০ গর্ভবতী নারী রয়েছে। কিন্তু ইসরায়েলিদের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞার কারণে গর্ভকালীন নিরাপত্তা, প্রসব ও নবজাতকদের পরিচর্যায় নেই প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA এর তথ্যানুযায়ী গাজার ৪,০০০-এর বেশি গর্ভবতী নারী ভুগছেন তীব্র অপুষ্টিতে। প্রসূতির অপুষ্টিতে থাকার প্রভাব পড়ছে অনাগত সন্তানদের উপর। তীব্র স্বাস্থ্যজনিত জটিলতা নিয়ে জন্ম নিচ্ছে নবজাতকরা। বর্তমানে ভূমিষ্ঠ শিশুদের কেউই স্বাভাবিক আকৃতির না বলে উদ্বিগ্ন চিকিৎসকরা। অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে খর্বাকৃতি বা ডোয়ার্ফ চাইল্ড জন্মের হার। জাতিসংঘের শঙ্কা, অপুষ্টিতে মৃত্যু হতে পারে গাজার ৩৫,০০০ শিশুর। জাতিসংঘের অনুসন্ধানে উঠে এসেছে, যুদ্ধে গাজার বাতাসে বৃদ্ধি পেয়েছে বিস্ফোরক থেকে নির্গত তেজস্ক্রিয় ও ফসফরাস জাতীয় বিষাক্ত উপাদানের পরিমাণ, যা গর্ভপাত এবং বিকলাঙ্গ শিশু জন্মের অন্যতম কারণ। দীর্ঘ সময়ের যুদ্ধের কারণে গাজায় গর্ভপাতের হার বৃদ্ধি পেয়েছে ৩০০%, ২.৭% থেকে জন্মহার নেমেছে ১%। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। প্রথম বৈঠকেই যুক্তরাষ্ট্রকে ৩ ধাপের পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। চুক্তির শর্ত অনুযায়ী তেল রফতানির সুযোগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে তেহরান। পাশাপাশি জাতিসংঘের আণবিক সংস্থাকে অবাধে দেশটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেয়া হবে। শেষ ধাপে তৃতীয় কোনো দেশে উচ্চমাত্রার ইউরেনিয়াম স্থানান্তরেও রাজি তারা।
পারমাণবিক চুক্তির লক্ষ্যে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা। ওমানে অনুষ্ঠিত প্রথম বৈঠক গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে দাবি উভয় পক্ষের। তবে 3 ঘন্টার বৈঠকে আলোচনার বিস্তারিত খোলাসা করেনি কেউই। বৈঠক নিয়ে মুখে কুলুপ তেহরান ওয়াশিংটনের। তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রকে 3 ধাপের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির অন্তত 3 কূটনীতিকের বরাতেই দাবি করেছে সংবাদ মাধ্যমটি। ইরান ইন্টারন্যাশনাল বলছে চুক্তির প্রথম ধাপে সাময়িকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা 3.67% কমিয়ে আনবে ইরান। বিনিময়ে জব্দকৃত সম্পদ ব্যবহার ও যুক্তরাষ্ট্রে তেল রফতানির অনুমতি চায় তারা। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি এখন পর্যন্ত মজুত করেছে 60% বেশি মাত্রার ইউরেনিয়াম, আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% কাছাকাছি। প্রস্তাবিত চুক্তির দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে ইরান। পাশাপাশি দেশটির ঘোষিত ও অঘোষিত নিউক্লিয়ার ফ্যাসিলিটি জাতিসংঘের আণবিক সংস্থাকে নিয়মিত পরিদর্শনের অনুমতিও দেয়া হবে। যে কোনো সময় আকস্মিক পরিদর্শনও যেতে পারবে সংস্থাটি। বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। এছাড়া ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স যেন জাতিসংঘে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান না নেয় সেটিও নিশ্চিত করার শর্ত দেয়া হয়েছে। শেষ ধাপে মার্কিন কংগ্রেসে পারমাণবিক চুক্তি অনুমোদনের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যাহার করতে হবে তাদের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা। এই ধাপে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তরে রাজি ইরান। ইরান ইন্টারন্যাশনালের দাবি, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।